আজকে আমরা ক্লাস 10-এর সিলেবাসে থাকা একটি কবিতা পড়ব, যে কবিতাটির নাম হচ্ছে সিন্ধু তীরে। আমি এখানে বইটা খুলছি, তোমরাও হাতের কাছে বইটা খুলে নাও। সাহিত্য সঞ্চয়ন, পেজ নাম্বার 108, 108। দেখো, সিন্ধু তীরে। কবিতাটা শুরু করবার আগে প্রথমেই আমরা একটু জেনে নেব যে সিন্ধু তীরে কবিতাটা থেকে তোমাদের ঠিক কী ধরনের কোয়েশ্চেন্স আসতে পারে। সিন্ধু তীরে যেহেতু একটা কবিতা, সেখান থেকে তোমাদের মোট 4 ধরনের কোয়েশ্চেন আসবে। একটা হচ্ছে এমসিকিউ, নেক্সট হচ্ছে এসএকিউ, যেগুলো ওই বলা হয় কম বেশি 20 শব্দে উত্তর। নেক্সট হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, আর লাস্টলি হচ্ছে ব্রড কোয়েশ্চেন্স বা রচনাধর্মী প্রশ্নোত্তর। এবার এসো মার্কসের কথায়। এমসিকিউ প্রত্যেকটা 1 নম্বর করে, এসএকিউ প্রত্যেকটা 1 নম্বর করে, আর যেগুলো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন সেগুলো এক একটা 3 নম্বর করে। তুমি একটা ফ্ল্যাট 3 নম্বরের কোয়েশ্চেন পেলে, আবার 1+2, 1, 1, 1 এরকমভাবে ভেঙে ভেঙেও পেলে। ব্রড কোয়েশ্চেন্সের ক্ষেত্রেও সে একই কথা, এক একটা কোয়েশ্চেনের মার্কস থাকবে 5। এবার একটা ফ্ল্যাট 5 মার্কসের কোয়েশ্চেন পেলে, বা 1+4, 2+3 এরকমভাবে ভেঙে ভেঙেও কিন্তু তুমি পাবে। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে তোমার ফুল মার্কস তোলবার জায়গা হচ্ছে এমসিকিউ, এসএকিউ, এমনকি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। কারণ সেখানে যদি টু দ্য পয়েন্টে হিট করতে পারো, একদম ঠিক ঠিক গুছিয়ে উৎস সহ লিখতে পারো, যে অ্যাঙ্গেল থেকে কোয়েশ্চেন এসেছে সেই অ্যাঙ্গেল ধরে আনসার করতে পারো, তাহলে তুমি এখানেও 3-এ 3 পেতে বাধ্য। আর 5 মার্কসের কোয়েশ্চেন্সও যদি দেখা যায় যে সেটা তথ্যভিত্তিক, তাহলেও ঠিক ঠিক তথ্য যা যা চাওয়া হয়েছে সেটা দিলে তুমি 5-এ 5 পাচ্ছ। আর যদি একটু তাৎপর্যমূলক হয়, তাহলে যতটা সম্ভব গুছিয়ে লেখার চেষ্টা করবে, অনায়াসে দেখবে 4 বা 4.5 তোমার উঠে যাচ্ছে। ফলে বাংলাতেও কিন্তু এখনকার দিনে অনায়াসেই তুমি 96% বা তারও বেশি স্কোর করতে পারো, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। এবার যেটা বললাম যে মূল কবিতাটাতে আমি অবশ্যই যাব, তার আগে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্টস একটু তোমাদের সঙ্গে ডিসকাস করে নেওয়া ভালো। সেটা হচ্ছে যে কবি পরিচিতি অংশ, তোমাদের কবিতাটার শেষে কবি পরিচিতি দেওয়াও রয়েছে, কিন্তু তার আগে এখানে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট একটু দেখে নাও। কবি পরিচিতি, কবির নাম হচ্ছে সৈয়দ আলাওল। বানানটা একটু দেখে নেবে, কারণ ভীষণ বানান ভুল হয়, যেটা আমাদের এক্সপিরিয়েন্স বলছে। সৈয়দ আলাওল, তিনি কে ছিলেন? চট্টগ্রামের আরাকান রাজসভা বা রোসাং রাজসভা, চট্টগ্রামের আরাকান বা রোসাং, বানানটা দেখে নিও, রোসাং রাজসভার বিখ্যাত কবি সৈয়দ আলাওল। শুধু তাই নয়, তিনি ছিলেন মধ্যযুগের বাংলার মুসলমান কবিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। বাংলার মুসলমান কবিদের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ। এবার যে থার্ড পয়েন্টটাতে আমি আসব, সেটা হলো আরাকান রাজ, অর্থাৎ আরাকানের যিনি রাজা, কি নাম তার? থদমিন্তার। অনেকের নিশ্চয়ই কথাটা শুনে একটু হাসি পেয়ে গেল, কিন্তু হাসির কথা কিছু নেই, যার যেরকম নাম তার সেরকমই নাম, সেজন্য এরও নাম হচ্ছে থদমিন্তার। আরাকান রাজ থদমিন্তারের প্রধানমন্ত্রী
তার নাম হচ্ছে মাগন ঠাকুর। সেই মাগন ঠাকুরের অনুরোধে সৈয়দ আলাওল পদুমাবত, বানানটা আমি আবারও বলছি, দেখে নিও, পদুমাবত কাব্যের অনুবাদ করেন। অনুদিত গ্রন্থটির নাম হচ্ছে পদ্মাবতী। তাহলে অনুদিত গ্রন্থটির কি নাম বলো? পদ্মাবতী হলো। এবারে যদি আমি আসি মূল গ্রন্থ, অর্থাৎ এই যে আমরা সিন্ধু তীরে, এই যে সিন্ধু তীরেটা আমরা পড়ছি, এর মূল গ্রন্থটা কি? সেটা হচ্ছে, একটু ডিটেলে করে নাও, হিন্দি কবি অর্থাৎ হিন্দি ভাষী কবি মালিক মুহাম্মদ জায়সির, মুহাম্মদ কিন্তু মালিক মুহাম্মদ জায়সির আওধি ভাষায় লেখা, আওধ যেটা, আওধি ভাষায় লেখা পদুমাবত কাব্যের অনুবাদ পদ্মাবতী। গ্রন্থটির রচনাকাল আমি দিয়ে দিচ্ছি 1646 খ্রিস্টাব্দ। তাহলে এখান থেকে আমরা যে ইম্পর্টেন্ট পয়েন্টটা পেলাম, যে মূল গ্রন্থটার নাম হচ্ছে পদ্মাবতী, এবং সেটা কি? সেটা হচ্ছে মালিক মুহাম্মদ জায়সির পদুমাবত কাব্যের অনুবাদ গ্রন্থ। বাংলায় যে অনুবাদ করছেন পদ্মাবতী, সেটাই হচ্ছে মূল গ্রন্থ। এবার যেটা পরের পয়েন্ট, সেটা হলো যে মূল কাব্যে সিন্ধু তীরে, মূল কাব্যে সিন্ধু তীরে এই পাঠ্যাংশটির নাম ছিল পদ্মা সমুদ্র খণ্ড। কাজেই এই ছোট ছোট জায়গাগুলো কিন্তু তোমাদের খুব দরকার লাগবে এমসিকিউ এসএকিউ এর জন্য। যে 1 নম্বর তো যেটা আমি বললাম, যে সৈয়দ আলাওল তিনি কোন রাজসভার কবি ছিলেন, দ্বিতীয়ত তিনি কার অনুরোধে এই বইটা লিখছেন, তৃতীয়ত এটার মূল গ্রন্থ অর্থাৎ কোথা থেকে তিনি অনুবাদটা করছেন সেই পয়েন্টটা, এবং এই যে আসল পদ্মাবতী গ্রন্থে আমাদের পাঠ্য যে সিন্ধু তীরে, সেটার কি নাম ছিল? পদ্মা সমুদ্র খণ্ড। সিন্ধু তীরে কিন্তু যেটা পর্ষদ থেকে দেওয়া নাম। কেমন? এবারে চলে এসো আমাদের বইতে যে কবি পরিচিতি অংশটা আছে সেই অংশটা। কারণ সবসময় যেটা আমি বারবারই বলি ছাত্রছাত্রীদের, যে বইটাকে কিন্তু আমাকে মেন আঁকড়ে ধরতে হবে প্রথমেই। পেজ 109 সৈয়দ আলাওল সম্পর্কে দেওয়া হয়েছে, পুরোটাই গুছিয়ে পড়বে। তার মধ্যে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো আমি আলাদা করে মার্ক করছি। সপ্তদশ শতাব্দীতে বর্তমান, তাহলে তোমার কাছে ভীষণ একটা এমসিকিউ আসে বা এসএকিউ আসে যে কবি সৈয়দ আলাওল কোন সময়কার কবি ছিলেন।
সপ্তদশ শতাব্দী, এইটা এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম। এবারে কোথায় তার জন্ম হয়? বাংলাদেশের ফরিদপুর জেলার জালালপুরে জন্মগ্রহণ করেন, যেটা আমি এক্ষুনি বলছিলাম। মধ্যযুগের বাংলা সাহিত্যে অন্যতম প্রধান কবি সৈয়দ আলাওল ঘটনাচক্রে আরাকান রাজ্যের অশ্বারোহী সৈন্যদলে নিযুক্ত হন। তার প্রথম এবং শ্রেষ্ঠ রচনা পদ্মাবতী হয়ে গেল। কিন্তু খেয়াল রাখতে হবে, তোমরা এতক্ষণ যে ইনফরমেশন পেলে তার থেকে এটা পরিষ্কার যে এই পদ্মাবতী কিন্তু তার মৌলিক রচনা নয়, অনুদিত রচনা। এছাড়াও তিনি সৈফুল মুলুক বদিউজ্জামাল বলে আরেকটি বই লিখছেন প্রধানমন্ত্রী মাগন ঠাকুরের অনুরোধে। এই নামটা অলরেডি আমরা পেয়ে গেছি কিন্তু। এছাড়া আর কি বই লিখছেন? সপ্তপয়কর, তোহফা, দারা সেকেন্দার নামা, সতী ময়না ও লোরচন্দানী প্রভৃতি গ্রন্থ তিনি অনুবাদ এবং রচনা করছেন। আর যেটা লাস্টে বলা হয়েছে পাঠ্যাংশটি তার পদ্মাবতী কাব্য থেকে নেওয়া। এখানে আমি এই গ্রন্থটা কেটে দিলাম, কারণ এখনকার দিনে কাব্যগ্রন্থ বলতে আমরা যেটা বোঝাই যে একটা কালেকশন অফ পোয়েমস, সেটা কিন্তু নয় পদ্মাবতী। পদ্মাবতী একটা কাব্য, একটাই টোটাল বই, সেজন্য কাব্য গ্রন্থটা আমি কেটে দিলাম, জাস্ট কাব্য কথাটা রাখলাম। তাহলে এইটাই হয়ে যাচ্ছে আমার মূল গ্রন্থ। এবং এটার সম্পর্কে ডিটেলিংটা কিন্তু আমার এখানে পুরো দেওয়া রয়েছে, এই জায়গাটা ভালো করে দেখে নিও। এবারে আমরা চলে যাব আমাদের টেক্সট পোর্শনে। টেক্সট পোর্শনে কি বলা হচ্ছে দেখো, সিন্ধু তীরে টিকমার্ক করে দেবে, কবির নাম সৈয়দ আলাওল টিকমার্ক করে দেবে, কোনো জায়গাতেই যাতে বানান ভুল না হয় সে বিষয়ে কিন্তু সতর্ক থাকবে, কারণ যত নাম্বার তুমি খেটে খুঁটে তুললে তার মধ্যে অর্ধেক নাম্বারে যদি বানান ভুলে বেরিয়ে যায় সেটা তো খুব খারাপ লাগে না, সেই জন্য বানানের দিকে যেন বারবার খেয়াল থাকে। কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্যপুরী সমুদ্র মাঝার, অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ, সত্য ধর্ম সদা সদাচার। একটু প্রসঙ্গ ধরাই, কারণ এখানে হঠাৎ করে আরম্ভ হচ্ছে তো, ফলে কোন কন্যা কি ব্যাপার বুঝতে পারবে না চট করে। পদ্মাবতী অর্থাৎ, আমি একটু অফ দ্য রেকর্ড কথা বলছি, যে হিন্দি সিনেমাটা এসেছিল কিছুদিন আগে পদ্মাবত বলে, সেটা যে চিতোর রাজা এবং তার রানী পদ্মাবতীকে নিয়ে, এটাও সেটাই, সেই গল্পটাই। ব্যাপারটা কি হয়েছে, চিতোরের রাজা রত্নসেন তার পোষা সুখ পাখির মুখে সিংহল মানে এখনকার শ্রীলঙ্কা, সিংহলের রাজকন্যা পদ্মাবতীর অপরূপ রূপ লাবণ্যের কথা শুনে তিনি মুগ্ধ এবং আকৃষ্ট হচ্ছেন, সিংহল অভিমুখে যাত্রা করছেন। ঘটনাচক্রে তার সঙ্গে পদ্মাবতীর বিবাহও হচ্ছে। সেই বিবাহের বেশ কিছুদিন পরে তিনি তার রানী পদ্মাবতী এবং তার সঙ্গী সাথীদের নিয়ে বিশাল বড় একটা নৌকা করে তারা চিতোর অভিমুখে ফিরে আসছেন। সমুদ্রের কোপে পড়ছেন হঠাৎ, এবং সমুদ্রের সেই ভয়ানক কোপে, সামুদ্রিক বিপর্যয়ে একেবারে যা তা অবস্থা। চিতোর রাজ রত্নসেন তার যথাসর্বস্ব হারাচ্ছেন, তার নৌকাও ডুবে যাচ্ছে। অবশেষে চিতোরের রাজা রত্নসেন কি করছেন, তিনি নিজে, তার রানী পদ্মাবতী এবং পদ্মাবতীর 4 সখীদের নাম চন্দ্রপ্রভা, রোহিণী, বিজয়া আর বিধুর্নলা, এগুলো আমি পরে দিয়ে দেবো আবার। এদেরকে নিয়ে তারা একটা মান্দাসে ভেসে পড়ছেন। মান্দাস অর্থাৎ ভেলা। কিন্তু দেখা যাচ্ছে যে দৈব বিপর্যয়ে সেই মান্দাসটাও ভেঙে 2 টুকরো হয়ে যাচ্ছে। একটা খণ্ডে রাজা রত্নসেন
ভেসে চলে যাচ্ছেন কোন দিকে? আর একটা খণ্ডে রানী পদ্মাবতী এবং তার 4 সখী অচৈতন্য অবস্থায় সেই ভাঙা মান্দাসে ভাসতে ভাসতে এসে হাজির হচ্ছেন সমুদ্র বেষ্টিত একটা দ্বীপভূমির তীরে। সেই দ্বীপভূমিতে সমুদ্র রাজকন্যা পদ্মা বসবাস করেন। তাহলে এখানে আমরা দুটো নাম একটু করে নেব। একটা নাম হচ্ছে পদ্মাবতী। এই পদ্মাবতীকে, ইনি হচ্ছেন চিতোরের রানী। আর এইখানে আমরা করব পদ্মা। এই পদ্মা হচ্ছেন সমুদ্র রাজকন্যা। সুতরাং নাম দুজনের প্রায় একই, শুধু একজন পদ্মাবতী আর একজন শুধু পদ্মা। খেয়াল রেখো কিন্তু এগুলো। তো তাহলে রানী পদ্মাবতী তার 4 সখী সহ সেই ভাঙা মান্দাসে অচৈতন্য অবস্থায় ভাসতে ভাসতে এসে হাজির হচ্ছেন চারিদিক সমুদ্রের জল দিয়ে ঘেরা একটা দ্বীপভূমিতে। সেই দ্বীপের কথাই বলা হচ্ছে। কন্যারে ফেলিল যথা। এখান থেকে চট করে আমরা যদি একটা কোয়েশ্চেন নিয়ে নিই যে কোন কন্যার কথা এখানে বলা হয়েছে। এখান থেকে এইটুকু পড়ে আমরা যেটা বুঝতে পারলাম যে রানী পদ্মাবতী তার 4 সখী সহ ভাঙা মান্দাসে অচৈতন্য অবস্থায় ভাসতে ভাসতে এসে হাজির হলেন সমুদ্র বেষ্টিত এক দ্বীপভূমির তীরে। জলের মাঝারে, মাঝারে কথাটার অর্থ হচ্ছে মাঝখানে, তথা মানে সেখানে। সেখানে সমুদ্রের মাঝখানে এক দিব্যপুরী। দিব্য কথাটার অর্থ হলো স্বর্গীয়, মনোহর, উৎকৃষ্ট। অর্থাৎ এমন একটা দ্বীপভূমিতে এসে তারা হাজির হচ্ছেন যেটা স্বর্গতুল্য, মনোহর, চোখ জুড়িয়ে যায় এমন তার প্রাকৃতিক শোভা এবং সত্য ধর্ম এবং সদাচারে পবিত্র। কবির ভাষায় সেই জন্যেই সেটা দিব্যপুরী, স্বর্গতুল্য। এবং শুধু কি তাই, অতি মনোহর দেশ। মনোহর মানে হচ্ছে মনোহরণকারী, অর্থাৎ যা মনকে হরণ করে। তাহলে শুধু যে সেই দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যের কারণেই সেটা আমাদের মন জয় করছে তা নয়, বরং সেই দ্বীপে যারা বসবাস করেন তারা কেমন? তারা সবসময় সত্য ধর্ম অনুসরণ করে চলেন, তারা সদাচারী। আর সেই জন্যেই সেই জায়গাটায় কোনো দুঃখ কষ্ট কোনো কিচ্ছু নেই। আর সেই জন্যই এটাকে বলা হচ্ছে স্বর্গতুল্য মনোহর এক দিব্যপুরী। সেই জায়গাটায় এসে মান্দাসটা বা ভেলাটা এসে ঠেকলো। তাহলে এই কোয়েশ্চেনটা আমি কি দিয়েছিলাম, কোন কন্যার কথা এখানে বলা হয়েছে? অবভিয়াসলি এখানে চিতোররাজ রত্ন সেনের পত্নী পদ্মাবতীর কথা বলা হয়েছে, যেখানে এসে তিনি পড়লেন এমন একটা জায়গা, যে জায়গাটা খুব সুন্দর প্রাকৃতিক শোভায় পরিপূর্ণ এবং সেখানকার অধিবাসীরাও তারা সত্য পথে চলেন, ধার্মিক এবং সদাচারী। এবার কবি কি বলছেন? সমুদ্র নৃপতি সুতা। সমুদ্র নৃপতি মানে হচ্ছে সমুদ্রের রাজা, সুতা মানে হচ্ছে কন্যা, তার নাম পদ্মা। পদ্মা নামে গুণযুতা, অর্থাৎ বিভিন্ন সুলক্ষণ যুক্তা সেই মেয়েটি। সিন্ধু তীরে দেখি দিব্য স্থান, উপরে পর্বত এক, ফল ফুলে অতিরেক, তার পাশে রচিল উদ্যান। তাহলে
এই যে দ্বীপভূমির ওপরের দিকে একটা পর্বত আছে, যে পর্বত বিভিন্ন রকম ফুল ফলের গাছে পরিপূর্ণ। এবার সেই দ্বীপভূমির সৌন্দর্যে আকৃষ্ট হয়ে সমুদ্র রাজকন্যা পদ্মা কি করলেন, সেই পর্বতের পাশে তিনি এক সুন্দর প্রমোদ উদ্যান তৈরি করলেন, যেখানে তিনি থাকবেন। সেখানে কি রইল, সেই যে প্রমোদ উদ্যান তিনি তৈরি করলেন, সেখানে কি রইল, নানা পুষ্প মনোহর সুগন্ধি সৌরভতর, নানা ফল বৃক্ষ সুলক্ষণ, তাহাতে বিচিত্র টঙ্গী হেম রত্নে নানা রঙ্গী, তথা কন্যা থাকে সর্বক্ষণ। যেটা আমি বলছিলাম যে এই জায়গাটা, এই দ্বীপভূমিটা খুব সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যে পূর্ণ, এবং সেখানে অধিবাসীরাও তারা সত্য কথা বলেন, ধার্মিক, সদাচারী। সেই দ্বীপের ওপরের দিকে একটা পর্বত রয়েছে, যে পর্বতের গায়ে অরণ্য রয়েছে, নানা ফুল ফলের গাছে পূর্ণ। এই দ্বীপের সৌন্দর্যে মুগ্ধ হয়ে সমুদ্র রাজকন্যা পদ্মা তিনি কি করলেন, সেই পর্বতের পাশেই নিজের জন্য এক প্রমোদ উদ্যান তৈরি করলেন। সেই প্রমোদ উদ্যানে বিভিন্ন ফুলের গাছ থাকলো, এবং সেই ফুলের যে সুগন্ধ চারিদিক আমোদিত করে থাকে সবসময়। এবং সেখানে বিভিন্ন ফলের গাছও রয়েছে, যে ফলের গাছগুলো সুলক্ষণ, সুলক্ষণ অর্থাৎ ঔষধি গুণান্বিত এবং উৎপাদনশীল। এই ঔষধি গুণান্বিত বিষয়টা আমাদের পরবর্তীকালে কাজে লাগবে। ঔষধি গুণান্বিত আর উৎপাদনশীল, এইরকম বিভিন্ন ফলের গাছ সেই প্রমোদ উদ্যানে আছে। এবার সেই প্রমোদ উদ্যানের মাঝখানে টঙ্গী বানালেন। টঙ্গী কথাটার অর্থ হচ্ছে প্রাসাদ। খুব আসে এটা, আমি এটাকে একটা অ্যাস্টেরিক্স মার্ক দিয়ে দিলাম যে এই টঙ্গী কথাটার কি অর্থ, সেটা কিন্তু ভীষণভাবে চাওয়া হয়। হেমরত্ন, দেখো হেম কথাটার অর্থ হচ্ছে স্বর্ণ বা সোনা, এবার তার সঙ্গে রয়েছে রত্ন, তার মানে আমরা একসঙ্গে করতে পারি যে স্বর্ণ রত্নাদি, স্বর্ণ রত্ন ইত্যাদি। তাহলে এমন সুন্দর একটা প্রাসাদ বানালেন যেটা স্বর্ণ রত্নাদি খচিত, অর্থাৎ সোনা এবং বিভিন্ন রকমের যে মণিমাণিক্য খচিত সেই প্রাসাদ তিনি বানালেন। এবং সেই প্রাসাদের ঔজ্জ্বল্যে শোভায় চারিদিক ঝলমল করে থাকে সবসময়। তথা কন্যা থাকে সর্বক্ষণ। এবার এই কন্যা, এই কন্যাকে না, এই কন্যা হচ্ছেন, এইখানে আমি অ্যারো মার্কটা দিচ্ছি, এই কন্যা কিন্তু পদ্মা। কেমন, তাহলে এই কন্যা হচ্ছেন পদ্মাবতী। সবার কাছে ক্লিয়ার করতে পারছি আমি? যার যে জায়গায় অসুবিধা থাকবে আমাকে কিন্তু প্লিজ জানাবে। তাহলে কন্যারে ফেলিল যথা, সমুদ্রের ঢেউ, সামুদ্রিক বিপর্যয় কন্যাকে এনে ফেললো, তাহলে যাকে এনে ফেললো তিনি পদ্মাবতী, আর যার জায়গায় এনে ফেললো সে হচ্ছে পদ্মা। তথা কন্যা থাকে সর্বক্ষণ। কন্যা কোথায় থাকে? সমুদ্র বেষ্টিত এক অপরূপ দ্বীপ ভূমিতে নিজের তৈরি করা প্রমোদ উদ্যানের মাঝে স্বর্ণ রত্নাদি খচিত প্রাসাদে সমুদ্র রাজকন্যা পদ্মা থাকেন। এই এতগুলো পয়েন্ট কিন্তু কভার করতে হচ্ছে। শুধু দ্বীপ, শুধু প্রমোদ উদ্যান, শুধু প্রাসাদ বললে কিন্তু হবে না। দ্বীপ, প্রমোদ উদ্যান, প্রাসাদ তিনটেই কভার করতে হবে। সবার কাছে ক্লিয়ার এটুকু? অসুবিধা থাকলে আমাকে জানিও। আমি তাহলে একটু এগোই, পরের পেজে আসছি, পেজ 109।
পিতৃপুরে ছিল নিশি, নানা সুখে খেলি হাসি, যদি হইল সময় প্রত্যুষ, সখীগণ করি সঙ্গে, আসিতে উদ্যানে রঙ্গে, সিন্ধু তীরে রহিছে মাঞ্জস। এই জায়গাটুকুর মধ্যে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এইখানে আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্র রাজকন্যা পদ্মা তিনি তার পিতার আদরের দুলালি। সেই আদরের কন্যা পদ্মা তার পিতৃপুরে অর্থাৎ সমুদ্রের নিচে সমুদ্র রাজের যে প্রাসাদ রয়েছে সেই পিতৃপুরে সে সারা রাত নানান সুখে হাসি খেলায় কাটিয়ে যখন ভোর হয়েছে, প্রত্যুষ কথার মানে তাহলে ভোর, আমি আরো শব্দার্থ দিয়ে দেব, আপাতত যেগুলো পড়াবার জন্য এক্ষুনি দরকার হচ্ছে। প্রত্যুষ কথার মানে ভোর, তাহলে পিতৃপুরে সারা রাত বিভিন্ন সুখে হাসি খেলায় কাটিয়ে সমুদ্র রাজকন্যা পদ্মা ভোরবেলায় তাঁর সখীদের সঙ্গে নিজের প্রাসাদে ফিরছেন। এমন সময় তার চোখে পড়ল যে সিন্ধু তীরে অর্থাৎ সমুদ্রের তীরে একটা মাঞ্জস এসে ঠেকেছে। মাঞ্জস কথার অর্থ হচ্ছে মান্দাস। মান্দাস বলতে আমরা বোঝাই ভেলা। কাজী তুমি কিন্তু এই টার্মটা তৈরি করে রাখবে, কারণ এমসিকিউতে এই টার্মটা দেওয়া হয়। অর্থটাও আরো ক্লিয়ারলি জেনে রাখো যে মান্দাস মানে হচ্ছে ভেলা। তাহলে সমুদ্র রাজকন্যা পদ্মার চোখে পড়ল যে সমুদ্র তীরে একটা ভেলা ভেসে এসেছে। মনেতে কৌতুকবাসী তুরিত গমনে আসি, দেখে চারি সখী চারি ভিত, মধ্যেতে যে কন্যাখানি রূপে অতি রম্ভাজিনী, নিপতিতা চেতন রহিত। তাহলে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমরা কি দেখলাম? যখন সমুদ্র রাজকন্যা দেখলেন যে সমুদ্রের তীরে একটা ভেলা ভেসে এসেছে, খুব স্বাভাবিক তার মনে কৌতূহল হওয়া যে কার ভেলা এটা, কোথা থেকে এলো। তো তারও মনে কৌতূহল হয়েছে। কৌতুক মানে কৌতূহল। কৌতূহল বশত তিনি তুরিত গমনে, তুরিত মানে হচ্ছে দ্রুত, তাড়াতাড়ি, তিনি তাড়াতাড়ি সখীদের নিয়ে সেই ভেলার কাছে এসে পৌঁছলেন। সেখানে দেখলেন যে সেই ভেলার চারিদিকে চারটি মেয়ে, চারিভিত মানে হচ্ছে চারিদিকে, অর্থাৎ এলোমেলোভাবে চারটি মেয়ে সেই ভেলায় পড়ে রয়েছে। এবার এই চারটি মেয়ের মাঝখানে যে মেয়েটি অর্থাৎ পঞ্চম যে কন্যাটি যে ঠিক মাঝখানে, রূপে অতি রম্ভাজিনী, রম্ভা অর্থাৎ স্বর্গের অপ্সরা। স্বর্গে অনেক অপ্সরা রয়েছেন। অপ্সরাদের তোমরা জানো, যারা স্বর্গের দেবতাদের সভায় নৃত্য পরিবেশন করে থাকেন তাদেরই বলা হয় অপ্সরা। যেমন উর্বশী, মেনকা, সেরকমই রম্ভা। যিনি কথাটার অর্থ হচ্ছে জয় করে, অর্থাৎ এই যে ভাঙা মান্দাস তার চারদিকে এলোমেলোভাবে চারটি মেয়ে পড়ে রয়েছে। মাঝখানে যে মেয়েটি পড়ে রয়েছে সে এত অপরূপ রূপবতী যে রূপে সে রম্ভাকেও হার মানাবে, রম্ভার রূপকেও সে জয় করবে, এতটাই অপরূপ তার রূপলাবণ্য। সেই সকলেই চেতন রহিত হয়ে পড়ে রয়েছে, অচেতন অবস্থায় সেই কন্যাটি পড়ে রয়েছে। চেতন রহিত মানে তাহলে অচেতন, আর এইটার মানে হচ্ছে নিপতিতা মানে হচ্ছে পড়ে আছে। কেমন? দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা,
অনুমান করে নিজ চিতে, ইন্দ্রশাপে বিদ্যাধরী কিবা স্বর্গভ্রষ্ট করি অচৈতন্য পড়িছে ভূমিতে। তাহলে এই যে মাঝখানের যে মেয়েটি এত অপরূপ রূপবতী, তার অপরূপ রূপ লাবণ্য যেন স্বর্গের অপ্সরা রম্ভার রূপকেও হার মানায়, সেই মেয়েটি অচেতন অবস্থায় পড়ে আছে সেই ভাঙা ভেলাতে। তার রূপের কলা, কলা মানে হচ্ছে শ্রেষ্ঠত্ব, অর্থাৎ তার এই অপরূপ রূপ লাবণ্য দেখে রাজকন্যা পদ্মাবতী মোহিত হয়ে যাচ্ছেন, বিস্মিত হয়ে যাচ্ছেন। বালা কথাটার অর্থ হচ্ছে মেয়ে, তাহলে বালা বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? রাজকন্যা পদ্মাকে, সমুদ্র রাজকন্যা পদ্মাকে। তাহলে এই যে মাঝখানের যে মেয়েটি, তার অপরূপ রূপ লাবণ্য দেখে সমুদ্র রাজকন্যা পদ্মা তিনি যেমন বিমোহিত হচ্ছেন তেমনি অবাকও হচ্ছেন, এবং তারপর তিনি ভাবছেন, অনুমান করছেন নিজ চিতে। চিত মানে হচ্ছে মনে, মনে মনে তিনি অনুমান করছেন যে এ কোনো সাধারণ মেয়ে নয়, এ নিশ্চয়ই কোনো বিদ্যাধরী। বিদ্যাধরী কথার অর্থটা আমি এখানে দিয়ে দিচ্ছি। বিদ্যাধরী কথার অর্থ হলো স্বর্গের গায়িকা। রাজকন্যা পদ্মা তাহলে অনুমান করছেন এই মেয়েটি কোনো সাধারণ মেয়ে হতেই পারে না, এ নিশ্চয়ই কোনো বিদ্যাধরী, যে ইন্দ্রের অভিশাপে স্বর্গভ্রষ্ট হয়ে অচৈতন্য অবস্থায় মর্তে পতিত হয়েছে। কেমন? ঠিক আছে, আজকের ক্লাস তাহলে আমি এখানেই রাখবো, কারণ অনেকগুলো অর্থ আমি দিয়ে দিয়েছি। ভালো করে এই জায়গাটা পড়ে নেবে, যেখান থেকে যে পর্যন্ত পড়ানো হলো। খুব সহজ একটা কবিতা, কিন্তু হ্যাঁ খুব ভালো করে পড়তে হবে। কারোর যদি কোনো বুঝতে অসুবিধে থাকে ডেফিনেটলি আমাকে জানিও।